যেই ওর হাতটা বাইরে পড়েছে, খপাত করে হাতটাকে ধরেছে, স্যাট করে ওকে টেনে নিয়ে চলে গেছে। চন্ডাল রিপ্লাই দিতে পারে, কিছু কিছু জিনিস দেখিয়ে দিতে পারে। এবার ওরা কথা বলে ফিস ফিস করে, মানে ওদের একটা নির্দিষ্ট ভাষা আছে, কর্ণপিশাচিনীর মতো টাইপ অফ কর্ণপিশাচিনী। আচ্ছা, ভিডিওটা ব্যাগ থেকে বার করলো, দেখলেন এরকম একটা হাড্ডি। এবার ওটা আমার বলে ধরবি? তাহলে না, ধরবো না। তুমি বললো এটা হলো চন্ডাল। ওয়েলকাম টু সৌদাত এসোটেরিক ইনভেস্টিগেটর। আজকে আরেকবার আপনাদের সামনে চলে এসেছি। আগের যে এপিসোডগুলো আপনারা দেখেছেন তথাকথিত, সেই এপিসোডগুলো অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক আপনারা সাবস্ক্রিপশন আমাদের বেড়েছে আগের থেকে, আপনারা ভিডিওগুলো মন দিয়ে দেখছেন, আপনাদের প্রচুর কমেন্ট পাচ্ছি, অনেক অনেক ভালোবাসা পাচ্ছি আপনাদের থেকে। তো এটাকেই আগামী দিন আমরা আরও বাড়িয়ে নিয়ে যেতে চাই, আপনাদেরকে এইভাবেই আরও পাশে পেতে চাই, আপনাদের সহযোগিতা একান্ত কাম্য প্রত্যেকের। আজকে আবার আমি মূল অনুষ্ঠানে ঢোকানোর আগে, মানে ঢুকে যাওয়ার আগে, আমি আপনাদের কাছে আরেকটা অনুরোধ করব। সেটা হচ্ছে, আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন, অনেকাংশে আমি দেখছি পুরো ভিডিওটা আপনারা দেখছেন, এবং তার ফলে যেটা হচ্ছে আপনাদের মনে প্রচুর জিজ্ঞাসা প্রশ্ন থেকে যাচ্ছে, সেগুলো আপনারা পরে করছেন, কিন্তু আমরা সেগুলো ভিডিওর মধ্যেই দেখানোর চেষ্টা করছি এবং ভিডিওর মধ্যে আমরা দিচ্ছিও। আমি সবাইকে অনুরোধ করব, যারা যারা দেখছেন, যারা নতুন এবং যারা পুরনো আমাদের অডিয়েন্স, তাদের সবাইকে আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। অনেক কিছু জানতে পারবেন এবং আপনাদেরকে আমরা অনেক কিছু জানাতেও পারবো। আপনাদের দেখতেও ভালো লাগবে জিনিসটা, শুনতেও ভালো লাগবে। তো যাই হোক, আর যারা যারা নতুন তারা বেল বাটনটা প্রেস করে দেবেন, অল নোটিফিকেশনস অন করে দেবেন। যতগুলো আমরা ভিডিও দিচ্ছি বা যে যে নতুন যে টপিকের উপর আমরা ভিডিও করছি, সেগুলো আপনারা নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। যা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনারাও যারা যারা আপনাদের নিজের জীবনে ঘটে যাওয়া কোনো অনুভূতি, ঘটনা, অলৌকিক ঘটনা, ভৌতিক ঘটনা, এগুলো আমাদের সঙ্গে সরাসরি শেয়ার করতে চান, তারা তারা স্ক্রিনের তলায় যে নাম্বারটা দেওয়া রয়েছে, এই নাম্বারটাকে ফলো করবেন এবং সরাসরি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবার আমি আসি আজকের অনুষ্ঠানে। আজকে আরেকবার আমরা পেয়েছি অবধূত সুরজিতানন্দ ভৈরবকে আরেকবার আমাদের পাশে। আজকে আমরা মূলত সেরকম কোনো পার্টিকুলার কোনো ইস্যুস বা পার্টিকুলার কোনো সাবজেক্ট নিয়ে আমরা কথা বলবো না। আজকে আমরা কিছু অনুভূতি, কিছু ফিলিংস এবং কিছু পারিপার্শ্বিক ঘটনা জীবনে, যেগুলো দৈনন্দিন জীবনে আমাদের সঙ্গে ঘটে, আমরা বহু মানুষজনের সঙ্গে আলাপ করি, অনেক সময় আমাদের দেখা সাক্ষাৎ হয়, তাদের সঙ্গে কাটানো কিছুটা মুহূর্ত, এবং তার মাঝে মাঝেই কিছু ঘটে যাওয়া ভৌতিক ঘটনা বা অলৌকিক কিছু ঘটনা আজকে আমরা শুনে নেব। তো আজকে চলুন সরাসরি আমরা অনুষ্ঠানের মূল পর্বে ঢুকি। কেমন আছো? জয় শ্রী মহাকাল। এই চলে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা পড়েছে। তোমার এপিসোডগুলো দারুণ চলছে, প্রচুর অডিয়েন্স চাইছে তোমাকে নতুন করে। আজকে আমি যে কোনো ঘটনা আমি সেরকমভাবে যাব না, আমি না, আজকে আমার একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে, আমি বহু জায়গায় শুনেছি যে তারাপীঠে যিনি গৌরী মা ছিলেন, ওনার সঙ্গে তোমার আলাপ পরিচিতি ছিল, এবং শুধু ছিলই না, উনি বোধহয় তোমার কাছে এসেছিলেনও, কিছুদিন ছিলেন, তুমিও ওনার বাড়িতে গেছো, এবং তারপরে উনি এই অগস্ট মাসে 109 বছর বয়সে উনি দেহত্যাগ করেছেন, এবং তার আগে ওনার অভিষেক তুমি করেছিলে। আমি কি কথাটা ভুল শুনেছি? না, ঠিকই শুনেছো। তো আমাকে একটু বলবে যে ওনার সঙ্গে তোমার আলাপটা কি হয়েছে, এবং ওই রিলেটেড কিছু ঘটনা এবং তোমার অনুভূতি, পার্সোনাল ফিলিংস কিছু, বা ঘটে যাওয়া কোনো ঘটনাও যদি তোমার জীবনে থাকে, আমি চাই একটু তুমি দর্শকদেরকে জানাও। গৌরীমা হচ্ছে তারাপীঠের একজন প্রবীণ সাধিকা, মানে অনেক পুরনো সাধিকা। তো গৌরীমার কিন্তু দেহে কোনো গুরু ছিল না, মানে কারোর কাছ থেকে দীক্ষা নিয়েছে বা কিছু, এরম কোনো গুরু কোনোদিন গৌরীমার ছিল না। গৌরীমা হচ্ছে অ্যাকচুয়ালি, গৌরীমা যেটা আমায় বলেছিলেন, গৌরীমা আমায় বলেছিলেন বামদেবের থেকে উনি স্বপ্নে দীক্ষিত, মানে বামদেব ওনাকে দীক্ষা দিয়ে গেছিল, সেটা স্বপ্নে। তো উনি সেটাকেই মেনটেন করেছিলেন সারা জীবন, মেনটেন করে। আর উনি খুব ভালো লেভেলের তন্ত্র সাধিকা ছিলেন। ভালো লেভেল কথাটা বলাটা মানে উচ্চ মার্গের তন্ত্র সাধিকা ছিলেন। আর ওনার সাথে আমার বহু বছরের আলাপ, আর অনেক ছোটবেলা থেকে আমার সাথে আলাপ। আর দ্বিতীয়ত হচ্ছে, উনি হচ্ছে অ্যাকচুয়ালি ওনার বাড়ি আসানসোলে। তো আগে উনি তারাপীঠে থাকতেন এক সময়, তারপর আসানসোল চলেও যেতেন, তারাপীঠ কি শ্মশানে থাকতেন? তারাপীঠ শ্মশানে থাকতেন। আর শ্মশানে সোমনাথ অঘরী বলে একজন ছিলেন তখন, এখন আর থাকেন না। তো তার কুঠিয়ার পাশেই, আগে তো তারাপীঠে যদি তুমি গিয়ে থাকো, অনেক বছর আগের কথা বলছি, তখন ছোট ছোট কুঠিয়া ছিল তারাপীঠ, এখন যেটা আর নেই।
তো আর কুঠিয়ার সামনেই আর যার যার কুঠিয়া, তার কারোর কুঠিয়ার ভেতরে হোমকুণ্ড ছিল, কারোর কুঠিয়ার বাইরে হোমকুণ্ড ছিল, এরকম চারিদিকে শ্মশানের মধ্যে কিছু কিছু কুঠিয়া। তার মধ্যে একটা ঘর ছিল যেটা মানুষের মানে খপ্পর দিয়ে বানানো, মানুষের মাথা দিয়ে সেই ঘরটা বানানো ছিল, যেখানে এখন ইলেকট্রিক চুল্লি হয়েছে তার ঠিক পাশেই ছিল একটু আগে। আর তার পাশে ছিল সোমনাথ অঘরীর একটা কুঠিয়া, তার ঠিক পাশে গৌরীমার একটা ছোট ঘর ছিল। আচ্ছা, কুঠিয়া বলতে তুমি এগুলোকে কি মিন করতে চাইছো? মানে সেই মাটির ঘর, হ্যাঁ, খড়ের ছাউনি দেওয়া তখনকার দিনে ওগুলো? খড়ের আচ্ছা, চাউনি, আচ্ছা, মাটির বা টিন মানে দিয়ে কুড়ে ঘর বেসিক্যালি। বানানো। কিছু কিছু একটা ঘর ছিল তোমাকে বললাম পুরো খপ্পর দিয়ে আর মানুষের হাড্ডি দিয়ে তৈরি। এটাও আমি দেখেছি আমার মানে চোখে দেখা, যারা পুরোনো দিন তারাপীঠে গেছে তারা দেখবে। তারপরে আরেকটা ধুনি ছিল, সেই ধুনিটার একটা সামনে একটা মাটির এরম উঁচু বেদি করা ছিল, পুরোই বেদিটা এরম মানুষের খপ্পর লাগানো ছিল। সেগুলো এখন আর কিচ্ছু নেই তারাপীঠে, টোটাল পরিষ্কার হয়ে গেছে। মানে এই তারাপীঠ আর সেই তারাপীঠ দেখলে আমি আর মানে যাই হোক, তো গৌরী মায়ের কথা যেটা বলছিলাম, গৌরী মায়ের আসানসোলে বাড়ি। গৌরীমা বিবাহিতই ছিলেন, তো কিন্তু গৌরীমা দীর্ঘদিন তারাপীঠ শ্মশানে ছিলেন। গরিমা একদম ছোটখাটো হাইট ছিল, বেশি না, একদম নাটা কাটা ছিলেন, ধবধবে ফর্সা। ধবধবে ফর্সা মানে কি, মানে শ্বেতি হলে লোকে যেমন সাদা হয়ে যায় না, গরিমা ওরম ফর্সা ছিলেন, মানে ফরেনারদের মতো ফর্সা, দেখতে খুব সুন্দরী ছিলেন। আমি যখন ওনার সাথে আলাপ হয় তখন আমার বয়স অনেক ছোট, গৌরীমা তখন অনেক এজেড, কারণ উনি এই 109 বছর বয়সে মনে হয় মারা গেলেন। সেটা হচ্ছে এই আমাদের ডিসেম্বরে, আগস্ট মাসে উনি দেহ রেখেছেন, তাও নিজের বাড়িতে, সেটা আসানসোলে দেহ রেখেছেন। তারাপীঠ উনি অনেকদিন আগেই ছেড়েছেন, মানে অনেকদিন আগেই তারাপীঠ ছেড়ে উনি যখন এইসব ঘর টর ভাঙা হচ্ছে আগেকার দিন, মানে তুলে দেওয়া হলো তারাপীঠ শ্মশানকে মডার্ন করার চিন্তা ভাবনা, ওই তার আগেই গৌরীমা ওখান থেকে চলে গেছেন। নিজের বাড়িতে মন্দির টন্দির ছিল ওনার, প্রচুর গোপাল ছিল ওনার বাড়িতে, আর অনেক ঠাকুর মন্দিরে, অনেক ঠাকুরের শুধু কাঠামো ছিল আমি দেখেছি, মানে তার বডিতে কিছু নেই, শুধু কাঠামোটা আছে, এরকমও ছিল। এবার যেখানকার যা ভাঙাচোরা ঠাকুর, মানে বহু বছরের ঠাকুর, আর গোপাল মানে 500-700 গোপাল ছিল ওনার মন্দিরে। লোকে সেই বাচ্চা হওয়ার জন্য মানে মানসিক করে ওনার মন্দিরে, আসানসোলে যে বাড়িটা ওনার ছিল, এখন ওই বাড়িটা আছে। তো সেখানে আমি গেছি, গৌরীমা আমার বাড়িতেও ছিলেন এসে। তো গৌরীমার সাথে আমার আলাপটা কিভাবে বলি, আমি তখন অনেক ছোট, স্কুলে পড়ি। তো তারাপীঠ যাতায়াতটা কিন্তু আমার একটা হিরণ্যগর্ভ চ্যানেলে আমি যখন আগে ভিডিও দিতাম, তো যারা হিরণ্যগর্ভ চ্যানেল ফলো করতো তারা জানবে গৌরীমাকে কিন্তু আমি একবার একটা ভিডিওতে এনেছিলাম। আচ্ছা, গৌরীমার যেদিন আমার এখানে গৌরীমার দীক্ষা হয়েছিল, গৌরীমাকে যেদিন আমি দীক্ষা দিয়েছিলাম, মানে এটা উনি আমার কাছে দীক্ষা নিয়েছে, এটা ওনার সৌভাগ্য না, মানে আমি বলবো এটা আমার সৌভাগ্য। ওনার মতো একজন ব্যক্তিত্বকে, ওনার মতো একজন সাধিকাকে, আমি সামান্য একটা তুচ্ছ মানুষ, উনি কি স্বপ্নে পেল, এসে আমাকে বললো তোর কাছে দীক্ষাটা আমি তোর কাছেই নেব মৃত্যুর আগে, কারণ আমার দেহধারী গুরু একটা উনি, আমি স্বপ্নাদেশে বামদেবের কাছে দীক্ষিত, এতদিন এইভাবেই আমি চালিয়ে এলাম, কিন্তু আমার তোকে দেখে মনে হচ্ছে তোর কাছ থেকে আমি মন্ত্র নেব। তো তখন গৌরীমার দীক্ষা অভিষেক করেছিলাম এখানে। তো তারপর গৌরীমা কয়েকদিন আমার বাড়িতে ছিল, ওই সময় কিন্তু আমি হিরণ্যগর্ভ চ্যানেলে একবার গৌরীমার ভিডিও এনেছিলাম। আচ্ছা, মানে গৌরীমা নিজে ভিডিওতে এসে বলেছিলেন। তো সেই ভিডিও হিরণ্যগর্ভ চ্যানেলে এখন আর নেই দুর্ভাগ্যবশত। এত অথেন্টিক ভিডিও বা এই অথেন্টিক ভিডিওগুলো যে পাওয়া যাবে না, এটাও একটা দুর্ভাগ্যের ব্যাপার। তো যারা দেখতো ওই সময় হিরণ্যগর্ভ চ্যানেলে আমার ভিডিও, তারা কিন্তু প্রত্যেকেই জানে যে গৌরীমাকে আমি এনেছিলাম একবারের জন্য, একবারই এনেছিলাম চ্যানেলে। তো আমি তখন অনেক ছোট, স্কুলে পড়ি। তো গৌরীমায়ের সাথে আমার আলাপটা বলছি, আমি তারাপীঠ শ্মশানে যাতায়াত করতাম। তো আমি চিতায় বসে জব করছি একদিন বিকালবেলা, তখন বিকাল দুপুর থেকে বসেছি আছি বিকালবেলা, সন্ধে তখন হয়নি, মানে হবে ধরো আর কিছুক্ষণ পর সন্ধে হবে। তো চিতায় আমি বসে আছি, আর তখন ওপরের দিকে একটা দুটো তিনটে চিতা জ্বলতো, কিন্তু তিনটে, মানে অ্যাট এ টাইম উপরে তিনটে মোড়া দেওয়া যাবে, এরম একটা এরম ছিল চিতার উপরটা। তো আমি একদিকেরটায় বসে আছি, আর আমার ঠিক উল্টো দিকে একটা অঘরী বসেছিলেন, কালো ড্রেস পরা, মানে কালো কাপড় পরা, বড় বড় দাড়ি,
45-50 বছর বয়স হবে ওনার হয়তো। উনি বসে উনি ভসম টসম লাগানো, চিতার ভসম মেখে টেকে উনি কোনো ক্রিয়াকলাপ বা কিছু করছেন। আমি আরেকটি চিতায় ওপরেই, মানে চিতাটা তো একটু পাহাড়ের মতো ছিল তখন, অনেকটা উঁচু মতো ছিল, তো করছি জপ তপ। হঠাৎ দেখছি, দূর থেকে দেখছি একটা বয়স্ক মহিলা, বয়স্ক মানে তখনও ভালোই বয়স, লাল শাড়ি পরা, ফর্সা ধবধবে, চুলগুলো কাঁচা পাকা, খোপা বাঁধা ছিল, ফর্সা ধবধবে, ঠোঁটটা লাল, ওনার মানে জটা ছিল না ওনার? জটা তো হয়ে গেছিল পরে, তখনও জটা ছিল অল্প, কিন্তু উনি সবসময় খোপা করে রাখতেন, চুল ছেড়ে রাখতেন না। কাঁচা পাকা কাঁচা পাকা, সামনের দিকটা চুল জটা ছিল না, জটাটা পিছন দিকে ওনার ছিল, উনি খোপা করে রাখতেন। তো লাল শাড়ি, মানে এবার খোপাটা ঘোমটা দেওয়া থাকতো পিছনটা এরকম, উনি ওইভাবেই শাড়ি পরতেন। দিয়ে মানে হাফ ঘোমটা দেওয়া থাকতো, সামনেটা মাথার দেখা যেত, যতটা পিছনে খোপা থাকতো, লাল শাড়ি পুরো, হাতে একটা ব্যাগ যেমন ঝুলিয়ে নিয়ে, ধরো আমি সাপোজ তোমাকে এটা দেখাচ্ছি, ধরো এই ব্যাগের তো হ্যান্ডেল থাকে, তো এটা প্লাস্টিক, ধরো ব্যাগেরও তো এরকম হ্যান্ডেল থাকে, কিন্তু ওর ব্যাগটার হ্যান্ডেলটা এরকম ভাবে ধরা না, ব্যাগটাকে এইভাবে ধরা আছে, ধরে নিয়ে ছোট একটা ব্যাগ এরকম ধরে নিয়ে চিতার উপরের দিকে হেঁটে হেঁটে, বয়স্ক তো, এরকম করে উঠছে। কি রে, মহিলা দেখে অ্যাট্রাকটিভই লাগছে, লাল ড্রেস, সাদা ধবধবে গায়ের রং, ফর্সা, মানে লাল ঠোঁট, দূর থেকেই মানে ওনার একটা রূপটা দেখা যাচ্ছে আর কি। তখনও ওনার অনেক এজে, নিয়ে ব্যাগটা নিয়ে উঠছে। ব্যাগটা না দেখে মনে হলো, ধরো একটা ব্যাগের ভেতরে যদি একটা মুরগি রেখে দেওয়া হয়, ছোট একটা মুরগি, ছটপট নড়বে তো, একটা নড়ছে, আমি বললাম মনে মুরগি ফুরগি বলি দিতে আসছে নাকি। তো অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশনটা আমার ভেঙে গেছে, আমি যে জব করছিলাম কনসেন্ট্রেশন নেই, আমার ফোকাসটা এখন ওনার দিকে চলে গেছে, আমি দেখছি। তারপর দেখলাম উনি ওই যে বললাম একটা অঘোরী বাবা বসে জব করছিলেন, উনি কত 45-50 বছর হবে, কালো কালোই দাড়ি, সাদা কাঁচা, মাথায় জটা ফটা ছিল, কালো ড্রেস পরা, গা খালি পশম পশম মাথা। উনি দেখে ওনার কাছে গেল, গিয়ে তাড়াতাড়ি করে বলছে ব্যাগটা, কি বলছে এটা আমি শুনতে পাচ্ছি না, আমি দেখছি, আমি বুঝতে পারছি, আমি ফিল করছি যে ব্যাগটা ওনাকে দিল, বলছে তাড়াতাড়ি ধরো, দেখো এটার কিছু একটা ব্যবস্থা করবো, এরকম কিছু একটা বলছে। আর ভেতরে না, ব্যাগের ভেতরে যেটা আছে সেটা ছটপট করছে। তা উনি নিল, বসে বসে করে ওনাকে বসালো, উনিও দেখলাম প্রণাম করলো ওনাকে, আবার ওই সাধুও দেখলাম আবার ওনাকে প্রণাম করলো, করে দিল। ব্যাগটা খুলে যখন ব্যাগ থেকে বার করলো, দেখছে একটা হাড্ডি, এরকম একটা সাইজের একটা হাড়, হাড়টাকে বার করেছে, সিঁদুর ফিঁদুর মাখানো একটা হাড়। এবার হাড়টা আমি দেখছি ওই যে সাধুটা ধরে আছে, তার হাতের মধ্যেও এরকম, মানে হাড়টা বেরিয়ে যেতে চাইছে হাত থেকে, হাড্ডিটা, সেটাও নড়াচড়া করছে হাড্ডিটা। আমি বেশি দূর তো না, একটা চিতাটা তো বিরাট বড় না, আমি ওপর থেকে শুনছি, এবার ওদের কথোপকথন শুনছি, এই চন্ডাল, উনি বলছে যে চন্ডালটা প্রচুর উৎপাত করছে, একে রাখা যাচ্ছে না, এই হচ্ছে সেই হচ্ছে, এটাকে এই মন্ত্র দিতে হবে, এই করতে হবে সেই করতে হবে, এবার এইগুলো সব ওদের একটা আলোচনা চলছে। এতটা আমার পরিষ্কার মনে নেই কি আলোচনা হচ্ছে, কিন্তু বুঝলাম যে এটা চন্ডাল, এই চন্ডালটা মানে এতই উৎপাত করছে যে উনি একটু চাপ আছে, ওটাকে নিয়ে এনার কাছে নিয়ে বসেছে, এটাকে বসে আজকে ঠান্ডা করে সায়স্তা করবে বা কিছু একটা করবে, এইটা নিয়ে হচ্ছে। তা অনেকক্ষণ ওদের চলছে, প্রায় সন্ধে। এবার যেহেতু ওরাও আছে শ্মশানে, এবার টুকটাক, তখন শ্মশানে কিন্তু লাইট ছিল না, এখন তো হ্যালোজেন ফ্যালোজেন হয়ে গেছে, তখন অ্যাকচুয়ালি সজ্জার কুটিয়াতে ওই প্রদীপ ফদীপ জ্বলতো, প্রদীপ টদীপ জ্বালিয়ে রাখতো, দূর থেকে একটু একটু আলো দেখা যেত, চিতা প্রায় অন্ধকারই। তো ওরা ওখানে প্রদীপ ফদীপ জ্বালালো, জ্বালিয়ে ওরা কি কাজ টাজ করছে অনেকক্ষণ, প্রায় সন্ধে পার হয়ে গেল। আমি বসে বসে, আমার তো জপ তপ, তখন মিথ্যে কথা বলবো না, জপ আর করছে না, মানে মালা হাতে চলছে, অ্যাকচুয়ালি আমি তাকিয়ে আছি ওই দিকে, কনসেন্ট্রেশনটা ওইদিকে, কনসেন্ট্রেশনটা আমার ওদিকেই চলে, কি করছে। তখনও গৌরীমার সাথে আমার আলাপ নেই, আর আমি জানিও না গৌরীমা। তো অনেকক্ষণ পরে উনি নিয়ে আবার ব্যাগের মধ্যে ওটাকে ভরে, এবার দেখলাম ব্যাগটা বেশ শান্তি, এবার ব্যাগটাকে এরকম ঝুলিয়ে নিয়েছে, মানে ওটাকে সেটিং করে নিয়েছি আর কি, ততক্ষণে দুজনে মিলে বসে। তো উনি নামছে চিতা থেকে, তো আমিও তাড়াতাড়ি করে আসন ফাসন গুটিয়ে নিয়েছি, দিয়ে ওনার পিছন পিছন, আর এই যে অঘরী আরেকজন বললাম, উনি ওনার বসেই আছে ওখানে, তো আমিও পিছন পিছন ওনার নেমে আসলাম, নেমে চিতা থেকে নেমে এসে উনি যখন ওনার কুটিয়ার দিকে যাচ্ছে, আমিও পেছন 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 গেছি, গিয়ে আমি একটু প্রণাম টোনাম করে, মা আপনি এখানেই থাকেন, এই সেই দিয়ে ওনার সাথে কথা। উনি খুব ভালো ছিল, মানে না কোনো অহংকার না কিছু, আর গল্প করতে খুব ভালোবাসতো, গল্প করতে খুব ভালোবাসতো, খুব বকতো। একসময় আমার বাড়িতে দেখতো বকর বকর বকর, রাত্রি 2-2-2:30 অব্দি আমার সাথে বকর বকর করতো। পরে যখন আমার বাড়িতে এলো, মানে আমার সাথে যখন হেভি দগরম মগরম হয়ে গেল,
তো অনেক গল্প করছে আমাকে, তুই এইটুকু ছেলে, বাচ্চা ছেলে, এই সেই হেনা তেনা, একা তোর ভয় লাগছে না, এই সেই। আমি বললাম, না আমার সাথে আরেকজন এসছে, সে হোটেলে আছে, আমি আবার হলে গেলে তখন তখন আমি থাকতাম হচ্ছে তোমার পূজারিনী লজে, সুখেন্দার হোটেল। সুখেন্দা তখন মন্দিরে পুজো করতো, এখন তো সুখেন্দা পুজো পাঠ করে না মন্দিরে। তো যাই হোক, দিয়ে ওনার সাথে অনেক গল্প টল্প করে আলাপ হলো, বসলাম, আমাকে আবার কি একটা ফল টল দিল খেতে, খেলাম। এইবার ওনার সাথে আস্তে আস্তে মানে সাধন ভজনের গল্প আমার শুরু হয়। তো গৌরীমার সাথে সাধন ভজনের আলোচনা করছি, এবার আমি জিজ্ঞেস করেই ফেললাম যে মা, ওই যে তুমি চিতায় উঠলে, বিকেলবেলা গেছিলে, ওই আরেকজন অঘরী ছিল, তুমি ব্যাগে করে কি একটা হাড্ডি দেখলাম বার করলে, ওটাকে কিছু একটা করছিলে, ওটা অ্যাকচুয়ালি কি ছিল একটু বলবে আমাকে? আমার খুব ইন্টারেস্ট ওটা একটু জানার জন্য। আমি বললাম এটা ইনিয়ে বিনিয়ে। তো উনি খুব ভালো, তো উনি আমাকে বললো, দেখবি ওটা? ব্যাগ থেকে বার করলো, দেখলাম এরকম একটা হাড্ডি। এবার ওটাকে আমাকে বললো, ধরবি? তাহলে না ধরবো না, তুমি বল। বললো এটা হলো চণ্ডাল, এটাকে বলা হয় চণ্ডাল। এটা হচ্ছে আমার কাছে আরো দুটো চণ্ডাল আছে, এটা নতুন কালেকশন করেছি, এই চণ্ডালটা নতুন। আর গরিমা কিন্তু মাঝে মধ্যে একটু ইংলিশও বলতো কিন্তু, আচ্ছা। বাংলা বলতে বলতে একটা ইংলিশ কথাও বলতো কিন্তু। তো বললো এটা কালেকশন করেছি নিয়ে, তো এটা একটু বেশি জ্বালাতন করছিল, তো এটাকে নিয়ে গিয়ে বাপু একটু ঠিক করে আনলাম, ওপরে গিয়ে এটাকে একটু অ্যাকশন ফ্যাকশন করে এটাকে একটু ঠিক করে আনলাম। আমি বললাম, ও আচ্ছা, তাই নাকি? আমি বললাম, আচ্ছা, চণ্ডালটা কি জিনিস? এটা আমি অনেক তান্ত্রিকদের কাছে দেখেছি থাকে। তুমি যেরকম বলছো হাড্ডির মতনই শেপে আমি দেখেছি জিনিসটাকে, তো এটা অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি এই চণ্ডাল জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি গৌরীমার কাছে আমার মেনলি হুম। এর ফর্মুলাটা আমি শিখেছিলাম। তো ওই যে বললাম, গৌরীমার কাছে ওটা দেখার পর আমি জিজ্ঞেস করলাম, তারপর আমিও গৌরীমাকে জিজ্ঞেস করলাম যে চণ্ডালটা কি, তাহলে মানুষের হাড় হলেই চণ্ডাল? বললো না, মানুষের হাড় হলেই চণ্ডাল হবে এটা কোনো কথা নেই। চণ্ডাল হচ্ছে অ্যাকচুয়ালি কোনো ডোম, যে ডোম মরা পোড়ায়, মরা পোড়ানোটাই তার কাজ, যে ডোমের। মানে অনেকে টাইটেলে ডোম হলে হবে না, কিন্তু আচ্ছা। কর্মেও ডোম হতে হবে। তো সে যখন মারা যাবে, তাকে যদি কবর দেওয়া হয়, তার এই কলার বোনের হাড়টা, কবরই দিতে হবে তাকে? কবর না দিলে হাড়টা তুমি পাবে কোথা থেকে? পুড়িয়ে দিলে তো সব ছাই হয়ে যাবে। না না, আমি সেই সেই অর্থে বলছি না। তাহলে চণ্ডালের তো একটা নির্দিষ্ট জাত আছে যারা মরা পোড়ায়। না, ওই তো ডোম জাতি। হ্যাঁ, ডোম জাত। তো এবার মানে ওদের জাতিটা কি? ওরা হিন্দু, মুসলিম কি? আরে ডোমরা তো হিন্দুই হয়। হ্যাঁ, তাহলে হিন্দু হলে ওদেরকে কবর দেবে কেন? তা তো পুড়িয়ে দেবে। কে বলছে? হিন্দুদের বহু কবর হয় এখন বর্তমানে, সব আগে হিন্দুদের কবরই হতো। আচ্ছা এখনো তুমি হিন্দু মহাত্মাদের কবর দেয় দেখবে, সমাধি করা হয়। আচ্ছা 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 আচ্ছা। কবর তো হিন্দুদের কবর হতো তো, আচ্ছা। এখন জায়গার অভাবে হয় না। এখন অ্যাকচুয়ালি আগে হিন্দুদের কবরই হতো, কিছু আচ্ছা। সংখ্যক পোড়াতো, কিছু কবর হতো। তো যেসব ডোম, কর্মে ডোম, তো মারা যাওয়ার পর যে কবর দিলে, তারপরে যে তার এই কলার হাড়িটা, বোনটা। সেই কলার বোনটাকে গৌরীমার থেকে আমার শোনা, আমাবস্যার রাতে কিছু ক্রিয়াকলাপ ওদের আছে, সেগুলো প্রকাশ্যে আর আমি বলবো না, কারণ এই বলার পরই লোকে সব শুরু করবে। তো আমাবস্যার রাতে সেই হাড্ডিটাকে তুলতে হবে, তোলার কবর থেকে? হ্যাঁ, তোলার পর ওই দিন থেকে 45 ডেজ, 45 দিনের একটা সাধনা থাকে ওই চণ্ডালটাকে নিয়ে। তখন ওর মধ্যে একটা আলাদা করে প্রাণের সঞ্চার হবে, তখন চণ্ডালটা জাগ্রত হবে। আর ওই চণ্ডালটা জাগ্রত হওয়া মানে, আগেকার দিনের বহু তান্ত্রিকের হাতেই চণ্ডাল থাকতো। এখন লোকে যে কোনো ওই তারাপীঠ ফারাপীঠ এদিক ওদিক থেকে, আগে যেখান থেকে হোক একটা হাড্ডি কালেকশন করে নিয়ে ওটা নিয়ে বলে চণ্ডাল, কিন্তু ওইভাবে চণ্ডাল হয় না। চণ্ডাল ডোমের হাড্ডি লাগে, এটা কাজটা এই কি? জন্য নামটা চণ্ডাল। কি এবার purpose শোনো, লাগে? 45 দিনের সাধনা করে ওটাকে প্রপার ওয়েতে জাগাতে হবে। এবার এই সাধন বিধি তুমি কোনো বইতে পাবে না, বাজারে কোনো তন্ত্রের বইতে নেই কিন্তু। এবার গৌরীমাকে আমি জেনেছিলাম, গৌরীমা আমাকে কিন্তু এই চণ্ডাল প্রক্রিয়াটা কিভাবে তুলতে হয়, কিভাবে জাগাতে হবে, কিভাবে 45 দিন কোন মন্ত্রে কিভাবে সাধনা করলে ওটা জাগ্রত হয়ে উঠবে। এবার ওটা জাগ্রত হওয়ার পর চণ্ডাল কিন্তু কথা বলে। আচ্ছা। এবার কথা বলে বলতে, যদি তুমি বলতে তাহলে মানুষের মতন না, চণ্ডাল রিপ্লাই দিতে পারে, কিছু কিছু জিনিস দেখিয়ে দিতে পারে। এবার ওরা কথা বলে ফিস ফিস করে, মানে ওদের একটা নির্দিষ্ট ভাষা আছে, কর্ণপিশাচিনীর মতন? টাইপ অফ কর্ণপিশাচিনীর মতো। আচ্ছা। আর
তখন ওই ফিস 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 করে বুঝে নিতে হবে কি বলছে। ওর সাথে ওই যখন 45 দিন সাধনা যখন সাধক করছে, যখন ওকে রেডি করছে, তো অটোমেটিক ওর ভাষাটাও বুঝতে পারবে। দেখবি যারা বাড়িতে কুকুর পোষে, ডগি পোষে, কুকুর তো আর মানুষের মতো কথা বলে না, কি ও কি বলতে চাইছে বা কি চাইছে দেখবে বুঝতে পারে, ভাবভঙ্গি দেখে বা আওয়াজ দেখে বোঝা যায়। এটাও সেই একই ব্যাপার। এবার ওর সাথে যে ওই 45 দিন যে সাধনা করছে, যে চন্ডালটাকে পালছে, যে চন্ডালটাকে রাখছে, যে নিজের আয়ত্ত তৈরি করছে, সেই কিন্তু ওর ভাষাটা বুঝতে পারবে। আচ্ছা, এখানে আর চন্ডালটা তার সাথেই কিন্তু কানেক্টেড থাকবে। আচ্ছা, এবার ওটা অন্যেরটাকে চুরি করে নিয়ে চলে গেল বা নিয়ে চলে গিয়ে তাহলে কিছু সে কাজ পারবে করতে না, পারবে না। পারবে না। হিতে তার বিপরীত হতে পারে, সেটা তাকে ব্যাড এফেক্ট দিয়ে দিতে পারে। না, আমার এখান থেকে একটা প্রশ্ন আছে তোমার কাছে, সেটা হচ্ছে ধরো এই যে ডোমটা তুমি অমাবস্যার দিন রাত্রিবেলা যে কলার বোনটা কালেক্ট করছো, যে ডোমটার, এটা কি তার আত্মাটাই ওর মধ্যে আসবে? এটা কোনো গ্যারান্টি নেই, অন্য কোনো চন্ডালেরও আত্মা চলে অন্য আসতে কোনো পারে? আত্মা ওখানে সোল কানেক্ট হয়ে যেতে পারে ওর মধ্যে। সে চন্ডালই হবে? হ্যাঁ, আচ্ছা, এবার বুঝলাম। এবার ওটার সাথে নিয়ম আছে, একটি জারজ সন্তানের হার দিতে হবে। আচ্ছা, জারজ সন্তান মানে বেওয়ারিশ হুম, বাচ্চা হয় না, হুম, মারা গেলে তাকে কবর দেওয়া হয়তো বাচ্চাদের, তার সাথে একটি কালো বিড়ালের হার। এই তিনটেকে দিয়ে একসাথে কম্প্যাক্ট করে বাইন্ডিং করতে হবে। তারপর তৈরি হবে সেটা, সেটাই হবে একটা অথেন্টিক চন্ডাল, যেটা অরিজিনাল চন্ডাল হয় এইভাবে। মানে তন্ত্রে যে আমরা শুনি কালো বিড়ালের যে প্রয়োগ, সেটা কি মানে এই শুধু পার্টিকুলার এখানে পার্টিকুলার না, কালো বিড়ালের প্রয়োগ বহু জায়গায় আছে, আচ্ছা, এটা একটা প্রয়োগ, আচ্ছা। একটা জায়গায় আর use। এখানে কালো বিড়ালেরই লাগবে? কালো বিড়ালের রাখবে, তারও প্রসিডিওর আছে, তাকে আবার সেই কালো বিড়াল যদি মারা যায় তার হাড্ডি নেওয়া, বা তাকে মারতে হলেও তাকে অমাবস্যার রাতেই মারতে হবে, মেরে তাকে কবর দিতে হবে, তারও কিছু প্রসিডিওর আছে, সিস্টেম আছে। এগুলো তো ওপেন মিডিয়াতে বলবো না, না তো। বলা এগুলো উচিত না। টোটালি সিক্রেট, কারণ এগুলো কোনো বইতেই কেউ খুঁজে পাবে না। ওই চন্ডাল রাখে সবাই হাতে একটা হাড্ডি ফাড্ডি ওরম রেখে, অরিজিনাল প্রসিডিওর। আমি গৌরীমার থেকে জানছি, গৌরীমাকে জেনেছিলাম যে তুমি কার থেকে শিখলে এইটা। গৌরীমা আমাকে বলি, গৌরীমাকে শঙ্কর বাবা শিখিয়েছিল, তখনকার দিনে তারাপীঠে শঙ্কর বাবা থাকতেন, গৌরীমা শঙ্কর বাবার থেকে শিখেছিল। আচ্ছা, এগুলো গুরু পরম্পরা, সেই লেভেলের সাধক ছাড়া শেখা যাবে না। এগুলো কোনো বই, ভারতবর্ষের কোনো বইতে এগুলো দেওয়া নেই, এর ব্যাখ্যা দেওয়া নেই কিচ্ছু। আচ্ছা, তারপরে শুনি। দিয়ে তো তারপর গৌরীমার সাথে আমার আস্তে আস্তে এবার যাতায়াত করতাম, গিয়ে গৌরীমার সাথে যখনই যেতাম তারাপীঠে দেখা করা, এই করতে করতে আমার সাথে একটা খুব ভালো সম্পর্ক হয়ে গেল। আমি তারপর থেকে মাঝে মধ্যে তারাপীঠে গিয়ে হোটেল নেওয়া বন্ধ করে দিলাম, গৌরীমার কুঠিয়ায় গিয়ে উঠে যেতাম, থাকতাম। এবার বাথরুম পায়খানা তো তখন ছিল না, ওইদিকে গিয়ে দ্বারকার ধারে গিয়ে পায়খানা বাথরুম করে নিতাম, চান মান করে নিতাম। এবার করে উঠতে লাগলাম, এই করতে করতে গৌরীমার সাথে আমার সম্পর্কটা খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেল। তা তারপর তো গরিমা তারাপীঠ ছেড়ে দেয়, তারাপীঠ তো আস্তে আস্তে মডার্ন হয়ে গেল। তখন কুটিয়া ফুটিয়া সব যখন প্রথমে ভাঙা চালু করলো, এক এক করে অর্ডার দিয়ে দিল যে সব কুটিয়া এখান থেকে তুলে দিতে হবে, ধুনি ফুনি তুলে দেওয়া হবে। তো তখনই গরিমা ওখান থেকে চলে যায় বাড়িতে। আর তারপর গরিমার তখন বয়সও অনেক হয়ে গেছে, প্রায় তোমার 90-এর ওপরে। লাস্ট তো এই আগস্ট মাসে উনি দেহ রাখলেন, আগস্ট মাসে দেহ রাখলেন। ওনার ছেলের থেকে আমি শুনলাম কত, প্রায় 109 বছর মনে হয় বয়স হয়েছিল ওনার। তো গরিমার এরকম ঘটনা আমার সাথে অনেকই আছে। তারপর তো তার আগে উনি আমার এখানে ছিলেন, তারপর আমি অভিষেক করেছিলাম ওনার ইচ্ছা, উনি স্বপ্নে পেয়ে। তো এই গরিমার আরো বহু ঘটনা আছে, এক এক কিন্তু করে আমি বলবো। তোমার কাছে শুনেছিলাম এই সময় তোমার সঙ্গে তারাপীঠে কিছু ভৌতিক কর্মকাণ্ডও ঘটে গেছে তোমার জীবনে। প্রচুর জীবনে অনেক, তো অনেকবার। তার একটা দুটো শোনাও। তখন তারাপীঠে আমরা যখন যেতাম, মানে আমি যবে থেকে যাওয়া শুরু করেছি, মানে তখন তো দিনের বেলাও লোক, দুপুর বেলা ফাঁকা শ্মশান, ধুধু করছি, গাছপালা, ওই কটা সাধুদের কুটিয়া, তখন মানে লোকে দুপুর বেলা, রাতের বেলা তো কোনো প্রশ্নই নেই যাওয়ার। সন্ধ্যেবেলা টুকটাক তান্ত্রিকরা হোম যজ্ঞ ফজ্ঞ করতো, তাও এক গাদা লোকজন। এখন যেটা মেলা লেগে যায়, সেটা মেলার কোনো ব্যবস্থা ওরকম ছিল না, কিন্তু তখন তখন খুব কম লোকের যাতায়াত। তখন তো শ্মশানটা, হ্যাঁ, আমিও পুরো একবারই গেছিলাম শ্মশানটাই কৌশিক কবর, পুরো অমাবস্যার সময়। শ্মশানটাই কবর, ওই চারিদিকে মানে কবর ওই থাকতো। সময়কারের কথা বলছি, এখন তো তারাপীঠে তো বহুবার আমি গেছি, গেছি। একদম তুমি যে সময়কারের তারাপীঠ বলছো, তখন তো সেই মাটি থেকে হেঁটে যেতে গেলে ঢিপি ঢিপি হয়ে থাকতো, হ্যাঁ, ওর প্রচুর নিচে সব কবর, কবর পা ছিল। ঢুকে যেত, আমি তো হাড্ডি তখনই গুড্ডি গেছি, পড়ে থাকতে দেখা মানে যেত। কৌশিক অমাবস্যার দিন ওখানে পুরো মেলা লেগে যেত, লোকে খুব এনজয় করতো জিনিসটাকে। আর ঠিক পরের দিন যে শ্মশানটা কি ভয়ঙ্কর চেহারা, তো সেটা আমি নিজে দেখেছি। এখন তো টোটালি ব্যাপারটা হ্যাঁ, অন্যরকম, আচ্ছা, যাই হোক। সেই ব্যাপারটা এখন আর নেই। হুম। তো আচ্ছা সুরজিৎ, তোমার সঙ্গে আমার কদিন আগে ফোনে কথা হচ্ছিল, একটা ব্যারাকপুরের তুমি একটা ইনসিডেন্ট বলছিলে, বেশ ভয়ঙ্কর লেগেছে আমার শুনে। তা আমি চাই আজকে যখন এই আলোচনাগুলো হচ্ছেই,
অনেকদিন ধরে আমরা কোনো ভৌতিক সেরকম ইনসিডেন্ট আমরা কারোর সঙ্গে ডিসকাস করিনি। আমার পার্সোনালি শুনে আমার যেটা মনে হয়েছে এটা অডিয়েন্সের খুব ভালো লাগবে। আমার তো মানে গায়ের লোম খাড়া হয়ে গেছে শোনার পরে জিনিসটা। তো আমি চাই তুমি একটু ওই ব্যারাকপুরের ইনসিডেন্টটা যদি আজকে একটু বলো। ব্যারাকপুরের যে ঘটনাটা ছিল ওটা ব্যারাকপুর না, নিউ ব্যারাকপুর। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিটি কলেজ থেকে নেমে গিয়ে যেতে হয়। তখন তো আমি, এটা অনেক বছর হয়ে গেছে, তখন আমি প্রচুর ক্লায়েন্ট দেখতাম। এখন তো রিসেন্ট দেখি না সেইভাবে, আর খুবই কমিয়ে দিয়েছি। এবার 80% বন্ধ, 20% দেখি, খুব পরিচিত ক্লোজ, নাহলে দেখি না। তো অমিত বলে একটা অটোওয়ালা ছিল, এই ঘটনাটা আমি আগেও দিয়েছিলাম। অমিত বলে একটা অটোওয়ালা ছিল, আমাদের এই উল্টোডাঙ্গা রুটে অটো চালাতো। ওর বাড়ি ছিল হাতিয়ারা, মানে আমার এখান থেকে, আমার তো জ্যাংরা, ওর হাতিয়ারা। তো অমিত অ্যাকচুয়ালি আমার এখানে আসতো, এই দেখাতে আসতো, ওর ফ্যামিলির এই সেই হ্যানা ত্যানা প্রবলেম যা হয় লোকে। তো যাতায়াত করতে করতে একটা ভালো সম্পর্ক, পুজো পাঠ অনুষ্ঠান হলে আসতো যেত হ্যানা ত্যানা। তো ওদেরই এক রিলেটিভের বাড়ি হচ্ছে নিউ ব্যারাকপুরে, মানে অ্যাকচুয়ালি ও শ্বশুর বাড়ির রিলেটিভ, ওর বউয়ের আত্মীয় হয়, যেমন কাকা টাকা কিছু একটা হবে। তো তাদের বাড়িতে কি হচ্ছে, বেশ কিছুদিন ধরে হচ্ছিল কি, কেউ না কেউ মরে যাচ্ছে। মানে হঠাৎ তাদের বাড়ির একজন রেল লাইনে মারা গেল, কাটা পড়ে। আর একজনও কীভাবে যেন মারা গেল। তো এইভাবে প্রায় 3-4 জন মারা গেছে, পরপর মারা যাচ্ছে সব এই অ্যাক্সিডেন্টাল ডে। লাস্ট একজন, সে রিক্সা চালাতো, ওই বাড়িরই মেম্বার, সে দোলের দিন জলে ডুবে মারা যায়, জলে ডুবে। তো এইবার ওই বাড়িতে মানে কি, মারক বলে না, মারক লেগে গেছে, কেউ না কেউ মরে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। সেই ইয়ং বৃদ্ধা এরম কোনো ব্যাপার নেই। তো অমিত আমাকে বললো ঘটনাটা, তো আমাকে বললো তুমি একটু চলো বাবা, গিয়ে ব্যাপারটাকে ওই বাড়িতে একটা কিছু করে, যজ্ঞ করে, কিছু পুজো করে ব্যাপারটাকে একটু তুমি কাটিয়ে দাও, তাহলে কেউ না কেউ মারা যাচ্ছে, বাড়ির লোক সব আতঙ্কে একদম অস্থির কাণ্ড। ঠিক আছে, দিনক্ষণ করা হলো, একদিন সন্ধেবেলা টাইম করা হলো। তো যজ্ঞ করব, সমস্ত মালপত্র সমস্ত কিছু নিয়ে গিয়ে হাজির ওই বাড়িতে। আমার সাথে পীযূষ বলে একজন ছিল, আমার অ্যাসিস্ট্যান্ট, সুব্রত বলে একজন ছিল, আর মৃন্ময়, 3 জন অ্যাসিস্ট্যান্ট, আমি আর অমিত, যেহেতু অমিতের রিলেটিভ, তা ও আমাদের সাথে নিয়ে গেছে। তো ওর অটো করেই গেছি এখান থেকে, ওই অটো করে আমাদের নিয়ে গেছে, সব মালপত্র নিয়ে ওর অটো করে তখন গেছি। তখন আমার গাড়ি ছিল না, তখন ওর অটো করেই গেছি। তো গিয়ে পৌঁছালাম ওদের বাড়ি, পুরো বাড়িটা দেখলাম, এদিকে একটা বেড়ার ঘর, ওদিকে একটা পাকা ঘর, এরকম যে একান্নবর্তী অনেকে ফ্যামিলি থাকলে যা হয়, যেমন গাছপালা হ্যাঁ না, তারা নারকোল গাছ পাচ্ছে। তো যে মারা গেছে লাস্ট, তার রিক্সাটাও রাখা আছে, নারকোল গাছের সাথে চেনতলা মারা ছিল রিক্সাটা। তো ধরো এদিকে ঘর, ওদিকে ঘর, এদিকে 3 দিকে ঘর আছে, একদিকে গাছ, একদিকে রাস্তা, দুদিক দিয়ে দুটো রাস্তা। তো উঠোনটা একটা উঠোন মতো আছে। তো বললাম এইখানটাতেই তাহলে যজ্ঞটা করবো, কারণ ঘরগুলো ছোট ছোট বেড়া ফেরার ঘর, ঘরের ভেতর করা যাবে না, উঠোনটাই করবো। তো বাস্তুটা দেখে আমার তো ডিস্টার্ব মনে হলো, বেশ ভালোই নেগেটিভ হয়ে আছে, এই প্রবলেমগুলো হচ্ছে, বেশ একজনের পর একজন মারা যাচ্ছে, তার মধ্যে হিসাব মতো বাড়িটায় কালা অসুস্থ চলছে। তো ওইখানে একটা ব্যারিকেড তৈরি করলাম, ব্যারিকেড মানে একটা ডন্ডি কাটলাম, গন্ডি, পুরো একটা গন্ডি মারলাম, যে আমি গন্ডির ভেতরটাই যজ্ঞটা করব। কারণ আমার মনে হলো যজ্ঞটা করতে গিয়েও কোনো কিছু ঘটতে পারে বা কিছু হতে পারে। এটা বাড়ির কোন পজিশনে ছিল, ছাদে না বাইরে? না না না, বাড়ির মিডিলে। আচ্ছা, বাড়ি তো 3-4 দিকে, 3 দিকে বাড়ি, দুদিকে দুটো রাস্তা, বাড়ির মিডলে উঠোন যেমন হয় না আগেকার দিনের বাড়ি। আচ্ছা আচ্ছা। এখানে একটা বাড়ি, ওখানে ফাঁকা জায়গা পড়ে আছে মধ্যিখানে, 3 দিকে ঘর আছে, এটা ফাঁকা জায়গা, খোলা আকাশের নিচে, তো গাছপালা আছে ওখানে। তো ওইখানে একটা জায়গা মিডিলে একটা জায়গা পরিষ্কার করে নিয়ে, তো সেখানে একটা আমি গন্ডি কেটে, তার ভেতরে আমাদের সমস্ত মালপত্র জিনিসপত্র নিয়ে ঢুকে পড়েছি, আমি, মৃন্ময়, সুব্রত, পীযূষ আর অমিত ছিল। অমিত বলেছিল আমিও হেল্পারি করবো বাবা তোমার সাথে, তো অমিতকেও ভেতরে নিয়ে নিয়েছিলাম। আর অমিত একটু পিয়াক্কার ছিল, তো যেহেতু আমাদের তন্ত্রের কাজ, তন্ত্রের যোগ্য কারণ টারণ তো সবই থাকে, দেখো মাছ ফাছ সবই ছিল ওখানে, কাঁচা মাছ ফাছ ছিল আমার। তো অমিত ভেতরে ঢুকে পড়েছে। তো এবার গন্ডি কাটা আছে, সন্ধেবেলা বসছি, এবার একটা গন্ডি হয় জানো তো, আগুন দিয়ে গন্ডি, মানে কন্টিনিউ হচ্ছে গন্ডিটায় আগুন জ্বলবে। পুরো আমি যে এরিয়াটা যোগ করছি, পুরো এরিয়াটা একটা গন্ডি কেটেছি, তার ভেতরে আমরা যতক্ষণ না আমি পূর্ণাহতি করে ক্ষমস্য করব, ততক্ষণ ওই গন্ডির বাইরে আমি আসবো না। সেরকমই একটা যজ্ঞ আমি ওখানে করছিলাম। অ্যাকচুয়ালি আমি ওখানে করছিলাম বিপরীত প্রত্যঙ্গিরা আর মহাপ্রত্যঙ্গিরা। তো
তার মধ্যে অভিষেকও ছিল, শিবের অভিষেক, পার্থিব শিবলিঙ্গও করব, এরকম সব করার কাজ ছিল। আর সুব্রত চণ্ডী করবে, আমি এটা করব। তো এইভাবে, আর মিন্ময় আর পীযুষ তো আছি। আর অমিতের দায়িত্বে দেওয়া ছিল যে তুই গন্ডির ভেতরে থেকে ওই যে গন্ডিতে আগুনের যে গন্ডি কাটা হয়েছে, তুই কন্টিনিউ ওর মধ্যে তেল আর কর্পূরটা কন্টিনিউ রাখবি, যাতে কোনো জায়গায় নিভে না যায় গন্ডিটা। যতক্ষণ আমাদের যজ্ঞ চলবে সাফিসিয়েন্ট তেল কর্পূর সব রাখাই ছিল, যে গন্ডিটা কন্টিনিউ জ্বলতে থাকবে। সর্ষের তেল তুই দিতে থাকবি। অ্যাকচুয়ালি গন্ডিটা বানিয়ে আমরা দড়ি, মোটা কাতার দড়ি থাকে, পাটের দড়ি দিয়ে তার সাথে কাপড় জড়াই, কাপড় জড়িয়ে বড় করে এবার ওটাকে গন্ডিটাকে এবার খুঁড়ে নেওয়া হয় একটু নালার মতো, খুঁড়ে নিয়ে পুরো গোল বের মতো করে দেওয়া হয়, তার ভেতরে ওই দড়িটাকে এরকম ফেলে দেওয়া হয় কাপড় জড়, এবার ওটাকে সর্ষের তেল দিয়ে পুরো ভিজিয়ে দেওয়া হয়, তার উপরে কর্পূর ছড়িয়ে ওটাকে জ্বালিয়ে দেওয়া হয়। এবার কন্টিনিউ ওর মধ্যে তেল দিতে থাকলে কন্টিনিউ প্রদীপ যেমন জ্বলতে থাকে কন্টিনিউ, ওটাও কন্টিনিউ কিন্তু গোল হয়ে রিং এর মতো হয়ে জ্বলবে। তার ভেতরে আমাদের যজ্ঞ হচ্ছে, কাজ চলছে। এবার অমিত যেহেতু একটু পিয়াক্কার, এবার অনেকক্ষণের ব্যাপার, অনেক রাত অবধি চলবে। সে কি হয়েছে, অমিত একটু দারু খেয়ে নিয়েছে। কারণ খেয়ে নিয়েছে, ও তেল ফেল ঢালছিল, আমায় বলেছে বাবাকে আমি শোধন করাচ্ছি না, নেই দিয়ে তুই খা। ও করতে করতে ওর বেশি নেশা হয়ে গেছিল, এর ওই আমাদের নিয়ে গেছে, কিছু বলতেও পারছি না। দিয়ে ওর হাতটা, ওর কিভাবে হাতটা গন্ডির বাইরে এরম পড়ে গেছে, যে গন্ডি জ্বলছে, তেল দিতে গিয়ে বা কোনো কুপুরে গিয়ে ওর হাতটা গন্ডির বাইরে গিয়ে মাটিতে পড়ে গেছে। যেই ওর হাতটা বাইরে পড়েছে, খপাত করে হাতটাকে ধরেছে, স্যাট করে ওকে টেনে নিয়ে চলে গেছে। মানে এটা দেখছে ওখানকার লোকেরা, আমি যে যজ্ঞ করছি পুরো ভিড় ছিল, তা পুলিশ চলে এসেছিল ওখানে, পুরো এলাকার লোকের ভিড় হয়ে গেছে, আর পুলিশ এসে গেছে রীতিমতো। এবার পুলিশ পরে এলো, ওর হাতটা গন্ডির বাইরে পড়েছে, হাতটাকে ধরেছে, ধরে হিড় হিড় করে ওকে টেনে নিয়ে চলে গেছে কোথায়, সেই রিক্সার উপরে গিয়ে বসেছে, যে লাস্ট যে রিক্সাওয়ালাটা মারা গেছিল বললাম, সেই রিক্সায় বসে উল্টো দিকে রিক্সাটাও করে প্যাডেল করে যাচ্ছে। উল্টো দিকে? হ্যাঁ, রিক্সায় এগোবে না, এক জায়গায় দাঁড়িয়ে প্যাডেল করে যাচ্ছে, উল্টো দিকে প্যাডেলটা করছে কিন্তু। হ্যাঁ, ফাস্ট। এবারে তো বুঝতে পারলাম একে ধরে নিয়েছে, পুরো অ্যাটাক ওর উপরে করে নিয়েছে। এবার মোটামুটি করে যজ্ঞটা আমি পূর্ণাহুতি করে দিলাম। আমি দেখলাম পূর্ণাহুতি করে না একে না ঠিক করতে পারলে এখন কেস পুরো গবলেট হয়ে যাবে। এখন মানে এর একটা হিতে বিপরীত কিছু হয়ে যাবে, বাড়াবাড়ি কাণ্ড একটা কিছু ঘটতে থাকবে। তো দিয়ে এবার কি করা যায়, তো ও ততক্ষণ রিক্সা ফিক্সা ওই সব ও করে বেড়াচ্ছে, বাইরে ইট ছুটছে, এই করছে সেই করছে, যাবতীয় যা কাণ্ড করছে। এবার বলা মানেই তো একটা যজ্ঞ থেকে আমি সঙ্গে সঙ্গে সব ফেলে দিয়ে উঠে আসতে পারি না। এবার গন্ডিটা তো আমার গেছেই গেছে, ও বেরিয়ে গেল গন্ডি থেকে, মানে গন্ডিটা হিসাব মতো ভেঙে গেল। এবার আমি যজ্ঞটাকে করে ঠোরে যাই হোক করে খানিকক্ষণ করে ঠোরে পূর্ণাহুতি দিয়ে ক্ষমস্য করলাম, করে বেরিয়ে আসলাম। সমস্যাটা কি? ক্ষমস্য মানে যজ্ঞটাকে শেষ করে দেওয়া। আচ্ছা, ক্ষমস্য করে এবার আমি চিমটেটা, আমার একটা বড় চিমটে আছে, সে চিমটেটা নিয়ে বার হলো, বেরিয়ে এসে রিক্সায় ওকে ধরতে গেলাম, যে এবার তো একে সুস্থ করতে হবে, নাহলে তো উল্টো হয়ে যাবে ব্যাপার। তো ওকে আমি ধরতে যাব কি, ও রিক্সা থেকে, মানে তোমায় কি বলবো, অদ্ভুত ব্যাপার, নারকোল গাছ বেয়ে পো করে নারকোল গাছের ওপরে উঠে গেল। রিক্সা থেকে নারকেল গাছে? রিক্সা তো নারকোল গাছে গোড়ায় বাঁধা ছিল। হ্যাঁ, রিক্সা থেকে সোজা নারকোল গাছে, মানে ওকে আমি ধরতে যাওয়ার আগেই ও সোজা গাছের উপরে উঠে গেছে। তো পড়লে তো একটা বড় সড় অ্যাক্সিডেন্ট। এইবার দেখো না, ওপরে উঠে গেছে, চিমটা নিয়ে আমি নিচে দাঁড়িয়ে, এবার তোকে নামানো যাচ্ছে না। এবার কি হচ্ছে, ওপর থেকে ডাব ছিঁড়ে ছিঁড়ে ছুঁড়ছে নিচে, নিচে, লোকের গায়ে পড়ে যাক, এ হয়ে যাক, সে মানে যা তাকে। এবার হইচই একটা পড়ে গেছে ওখানে, পাড়াতে হইচই পড়ে গেছে, পুরো পাড়ার লোক হাত দিয়ে ডাব ছিঁড়ে দিচ্ছে। হ্যাঁ, পুরো পাড়ার লোক জড়ো হয়ে গেছে। এবার রীতিমতো কেউ থানায় ফোন করে দিয়েছে, পুলিশ এসে গেছে নিউ ব্যারাকপুর থানা থেকে। নিউ ব্যারাকপুর থানা থেকে পুলিশ এসে গেছে, বলছে কী সব হচ্ছে এখানে, এই সেই। অনেক কষ্টে মন্ত্র ফন্ত্র মেরে এদিক ওদিক করে মালটাকে নামিয়েছি, গাছ থেকে নেবেছি, একাই নেবে এসছে, নেবে ধরার পর মালটাকে ধরেছি। এবার সুব্রত, মিন্ময় আর পীযুষ তিনজনে মিলে চেপে ধরেছি, পাড়ার আরও দু একটা ছেলে, কিন্তু ধরে রাখা যাচ্ছে না, 5-6 জন মিলে ওকে ধরে রাখতে পারছে না। এবার কি হচ্ছে, এবার মেঝেটা তো বাইরে ইট বেছানো থাকে, তাই না, তো এমনি গাঁথনি ছাড়া ইট বেছানো থাকে আগেকার দিনে, উঠোন ফুটন, ওই আদলাগুলো এরকমভাবে তুলচার ছুড়ে দিচ্ছে, মানে তুলে দেখছে না কোথায় পড়বে কি হবে। ওই ধরা অবস্থায় ধরে রেখেছে, সেই অবস্থায় হাত ফাত ছাড়িয়ে দিচ্ছে, তো ছাড়িয়ে দিয়ে আদলা তুলে তো লোকের দিকে। চেহারা কেমন ছেলেটা? রোগা পেটকা, অটো চালাতো মা, তার অত জোর?
ওর উপরে চলে এসছে তো, রীতিমতো ইটফিট ছুড়ে দিচ্ছে, আদলা ইট। পুলিশ এসে আমাকে তো কী করছেন আপনি, আমি বললাম দেখুন আমি তো এই তো পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন, আপনি যদি মনে করেন এটাকে আপনি সালতে নেবেন তাহলে আমি চলে যাচ্ছি, আমার কোনো ব্যাপার না, আমি তো দেখুন ওকে আটকানোর চেষ্টা করছি, সেটা ওর বুঝলো ব্যাপারটা। ও ঠিক আছে আপনি আপনার কাজটা করুন। তো পাড়ার লোকেরাও বললো না না এখানে একটা ভৌতিক ব্যাপার হয়ে গেছে, এদের বাড়ি সব মরে যাচ্ছে এই সে। তো পুলিশ আর কোনো কিছু বলেনি। তো অনেক কষ্ট অমিতকে ঝাপটে ঝুপটে ধরলাম, ধরে হাত পা বেঁধেছি, দিয়ে এবার ওর উপরে মন্ত্র প্রয়োগ টোক যা যা করার সেগুলো করলাম, কিছুতেই ওকে ছাড়ছে না। বলছি একে ছাড়বো না, বলছে ওই তোদেরকে এনেছে। ও এনেছে কেন, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না, আর এই বাড়ির সবাইকেই মেরে ফেলবো, সবাইকে আমার সাথে নিয়ে যাবো। দোষ দোষ না, ও নিয়ে যাবে সবাইকে। মানে কোনো একটা কারণে তো এসছে, মানে রিভেঞ্জটা কেন নিচ্ছে? রিভেঞ্জ, ও বলছে আমি ডুবে মরিনি, আমাকে মারা হয়েছে। ও মানে কেউ ওটা মানে মার্ডার বলছে, এর মুখে এসে ও বলছে। হ্যাঁ আচ্ছা। এবার বলছে উনি মারা গেছিল কিন্তু জলে ডুবে, দোলের দিন মারা গেছিল। এবার এটাও শোনা যায় যে উনি মদ ছদ খেতেন, কোন বন্ধু বান্ধবের সাথে প্রচুর মদ ছদ খেয়েছিলেন, তারপরে জলে চান করতে গিয়ে ডুবে গেছিল। এবার সেটা উনি বলছে আমি ডুবেনি, আমার জলে ফেলে দেওয়া হয়েছিল। তো আমি বলছি একে কেন ধরেছে, এ তো আমাদের যেহেতু নিয়ে গেছে ও, এই জন্য একে ছাড়বে না। বলছে আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না, আমি আমার বাড়ি আমার রিক্সা ছেড়ে কোথাও যাব না। বলছে কী করলে একে ছাড়বে, অনেক কষ্ট অনেক কষ্টে। বলছে তাহলে ওই জলে নিয়ে গিয়ে ওকে আমি ছেড়ে দেবো। এবার বলছে জলেই যাবে মানে, জলে যদি ডুবিয়ে মেরে দেয়, এটাও একটা রিক্সি ব্যাপার। এবার একে যে ছেড়ে দেবো, একে জলে নিয়ে চলে যাবে, যদি জলে ডুবিয়ে মেরে দেয়। হ্যাঁ করতেই পারে, ওর তো কোনো ভরসা নেই। ঠিক আছে, ক্লাবের ছেলেরা বললো বুড়ি করুন, বলছে তাহলে সবাই মিলে আমরা আছি তো, ব্যাপারটা এই করে নেবো। আমি দেখ ভালো করে ভেবে নে ব্যাপারটা, ঠিক আছে ছাড়লাম। এবার ওর বাড়ি থেকে পুকুরটা পায়ে হেঁটে গেলে 7 মিনিট লাগবে, বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে খানিকটা গিয়ে পুকুরটা পড়বে। আর্চ করে মানুষ দেখেছো তো, আর্চ করে পিছন দিকে, ঠিক ওইভাবে আর্চ করার মতো আর্চ করে মাটিতে ভুর করে চলে গেল পুকুরে। পুকুরে ক্লাবের ছেলে পাড়ার লোক পেছনে পেছনে দৌড়াচ্ছে, আমিও কাপড় মাপড় তুলে চিমটে নিয়ে দৌড়েছি। আমি কি করবো, আমার তো এখন হাতে কিছু হলে তো দোষটা আমিও কেস খাবো। সোজা ওকে পুকুরে একদম, আর যাচ্ছে কি হেঁটে বা দৌড়ে না, আর্চ করা অবস্থায় ওরকম ভাবে করে চলে যাচ্ছে উল্টো দিকে পুকুরে সোজা। আমিও চিমটে ফিমটে নিয়ে ঝাঁপিয়ে পড়েছি ওর উপরে পুকুরে, দিও চুলের মুঠিটা ধরেছি, চিমটে হাতে ছিল। আমি সোজা ধূমাবতী প্রয়োগ করলাম, ধূমাবতী প্রয়োগ করে জলের মধ্যেই চিমটে দিয়ে ওকে মারলাম প্রয়োগ করে। তারপরে ক্লাবের 2-4 জন ছেলেও জলে নেমে গেল, তারপর ওকে জল থেকে তুললাম, তোলার পরও সেন্সলেস। তারপর বুঝলাম একে ছেড়ে দিয়েছে। তারপর ওকে নিয়ে আসা হলো, ঘরে শোয়ানো হলো, অসুস্থ হয়ে পড়েছে। পরের দিন ওকে ডাক্তারের কাছে নিয়ে টিয়ে যায়। তো সেদিন রাত্রিতে আবার বাকি বাড়ির কাজটুকু করে পুরো বাড়িটাকে বন্ধন টন্ধন করে দিলাম। অমিত তো সেদিন আমাদের দিতে আসতে পারলো না, আমরা অন্য গাড়ি ঠিক করে দিল, সেই গাড়িতে বাড়ি আসলাম। তারপর উনি পরের দিন বাড়ি এসছে, ডাক্তার ফাক্তার দেখিয়ে কয়েকদিন বাড়িতে অসুস্থ ছিল। তারপর আমার এখানে যাতায়াত করতো আসতো, তারপর ওদের বাড়ির প্রবলেমও ঠিক হয়ে গেল, এও অমিতও ঠিক হয়ে গেল। তারপর এখন অনেক বছর হয়ে গেছে, অমিতের সাথে আর সেইভাবে আমার আর যোগাযোগও নেই, অনেক দিন হয়ে গেছে আর যোগাযোগ নেই। তাহলে ও তখন টুকটাক কেস ফেস নিয়ে আসতো, ওইটার পর থেকে ও আস্তে আস্তে আমার সাথে একটু মানে ভয় পেয়ে গেল, ওর ফ্যামিলির লোকজন বা বাড়ির লোকজন। যে তারপর ওদের ফ্যামিলিতে একটু ওর ওয়াইফের সাথে ওর প্রবলেম ছিল, হ্যাঁ না তেনা, তো আস্তে আস্তে আমার সাথেও যোগাযোগ। তো এখন আর ওরা হাতিয়ার থাকে কি আমার সেটাও এখন আর খবর নেই। তো আলটিমেটলি প্রবলেমটা সলভ দেখা হতো অটো চালাতে, এখন আর দেখতে পাই না। আলটিমেটলি প্রবলেমটা সলভ হয়ে গেছিল, প্রবলেম সলভ হয়ে গেছিল। এটা একটা অদ্ভুত ঘটনা আমার, মানে নিজে শুনেছিলাম ভূতের কেস প্রচুর এরকম আসে, ভূতে ধরেছে এই ধরেছে, ম্যাক্সিমামই দেখি ওই তোমার মেন্টাল ডিসঅর্ডার। ভূতে ধরা কিন্তু এত সেই মানে নর্মাল ব্যাপার না, ওই মাথা চাকালো এই করলো মানে ভূতে ধরেছেন না, এগুলো মেন্টাল ডিসঅর্ডার। কিন্তু কিছু কিছু কেস আছে, যেমন লাকিলি একটা আধা মানে রিয়েল কেস হয়, বেরিয়ে যায়। এটা বহুত দিন আগে আমি এই কেসটা করেছিলাম। না আমি যখন তোমার থেকে শুনলাম, যখন ফোনে আমি শুনছিলাম, আমার তখনই মাথায় আসছিল যে ঘটনাটা একবার তুলে ধরা দরকার অডিয়েন্সের কাছে। কারণ
রিয়েল স্টোরি খুব কম লোকেতে এখন ম্যাক্সিমামই আমি দেখি সব বানিয়ে স্টোরি রাইটিং করে বলে। বানিয়ে গল্প বলে তো রোজ একটা করে গল্প বলা হ্যাঁ যায়। এক্স্যাক্টলি। তো ওটা আমাদের চ্যানেলের মোটাও না, তুমিও খুব ভালোভাবে জানো আমরা অথেন্টিক জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে ভালোবাসি। এই ঘটনাটা আগে ছিল চ্যানেল ইউটিউবে, তো ইউটিউব থেকে যখন ওগুলো উড়ে গেছে হ্যাঁ আমি বুঝতে পাবলিক অনেক আমার যে কোনো রিকোয়েস্ট করেছে কারণেই গুরুজি হয়েছে। আপনি আবার এই ভিডিওগুলো আপনার সে পুরনো, তো এই গল্প আগেও আমার দেওয়া ছিল, আবার নতুন করে যারা অ্যাকচুয়ালি নতুন শুনছে তারা নতুন শুনবে, আর যারা পুরনো জানে অডিয়েন্স তারা তো এখন অনেক জানবেই বেশি, শুনেছে। তারা আগেই শুনেছিল এই অনেক ঘটনাটা। দিন আগে এসছে, ততদিনে নতুন বেশ কিছু অডিয়েন্স যারা জেনারেট করেছে, যারা তোমাকে দীর্ঘদিন পাইনি অনলাইনে, তো তাদের জন্য এটা আরেকবার করে মানে রিক্যাপ বলা যায়। তো যাই হোক, আজ এই পর্যন্তই, আপনারাও শুনলেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই এপিসোডটা। আগামী দিন আবার অন্য কোনো টপিক নিয়ে আমরা হাজির হব। কর্মকাণ্ড তো চলতেই থাকবে আমাদের। আপনারা এইভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। নমস্কার।